ওই মানুষটা কিছুক্ষণ আগে রুমে গিয়েছে। ছেলে টেনশনে অস্থির হলেও কাউকে বুঝতে দিতে রাজি নয় তিনি। সায়ন পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল। এরপর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ফোনও বন্ধ ছিল। তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না। দলের চেলাপেলাদের জিজ্ঞাসা করেও লাভ হয়নি। মধ্যখানে একদিন পর এত রাতে বাড়ি ফিরেছে সে। ছেলেটা বাড়ি ফিরেনি দেখে বড়দের কারো খাওয়া নেই, চোখে ঘুম নেই। অথচ এই ছেলের মধ্যে এক ফোঁটাও অনুশোচনা নেই, খারাপ লাগার রেশও নেই। মনে মনে এসব ভেবে উনি শখ ও স্বর্ণকে সরতে বলে নিজে সায়নকে ধরে উপরে নিয়ে যেতে যেতে বললেন, শাহাদাত চৌধুরী, নিজের জানের মায়া না করো। বাবা মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো। তাদের বয়স হচ্ছে আর কত। সায়ন বরাবরের মতোই নিরুত্তর। রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা শোয়া হয়ে গিয়েছে। এখন কেউ কিছু বললেও তার গায়ে লাগে না, খারাপও লাগে না, বরং বেহায়া মনে আনন্দ হয়। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে, ক্ষমতা অর্জন করেছে। তার নাম শাহরিয়ার চৌধুরী সায়ন। রাজনীতির মাঠে তাকে শাহরিয়ার ভাই নামেই পরিচিত সে। এটা তার কাছে গর্বের, অহংকারের। শাহাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসাও করলেন। সায়ন জানালো, বিপক্ষ দলের ছেলেপুলেরা একা পেয়ে দু ঘা বসিয়েছে, একা থামাতে পারেনি কাউকে, ফলস্বরূপ আধমরা হতে হয়েছে। রাজনীতি মানেই তো একদিন মারো তো আরেকদিন মার খাও, এ আর নতুন কি। মাঝখানে একদিন হাসপাতালে ছিল, বাসায় জানলে দুশ্চিন্তা করবে, তাই কাউকে আর জানায়নি সে। ফোনটা হারিয়ে গেছে বিধায় কাউকে জানাতেও পারেনি। দুশ্চিন্তায় কারণ নেই, সে একদম ঠিক আছে। একের পর এক সায়ন দুর্বল যুক্তি শুনে শাহাদাত চৌধুরী শুধু শুনলেন। তারপর কিছু লাগবে কিনা জিজ্ঞাসা জানতে চাইলেন। সায়ন বালিশে মাথা রেখে না বোধক মাথা নাড়লেও মনে মনে ঠিকই বলল। সায়ন বলল, ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে হিসু করিয়ে আনো চাচু, বড্ড চাপে আছি। এখন বড় হয়েছে, এ কথা কি আর মুখে বলা যায়। তবুও দুহাতে ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী নিজে থেকেই জানতে চাইলেন ওয়াশরুমে যাবে কিনা। মনের কথা বুঝে ফেলায় সায়ন একটু লজ্জাও পেল। তবে মুখে কিছু বলা যাবে না। একথা শুনে উনি চলে গেলেন। উনি যাওয়ার পর শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজের হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পর প্রেশারের চাপও আরও বেড়েছে। ছোট বোনদেরও বলতে পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা। যতই হোক বোন তো। এদিকে ঘড়ির কাঁটায় এসেছে 3-এর ঘরে। সময় কাটছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। শখ ভাইয়ের গায়ে চাদর টেনে পা বাড়াতেই সায়ন চোখ বন্ধ করা অবস্থায় বলল, সায়ন বলল, শুদ্ধ কি বাসায় আছে নাকি চলে গেছে? শখ বলল, ছোট ভাইয়া বাসাতেই আছে। সায়ন বলল, ওকে ডেকে দিয়ে যা, আসতে ডাকিস কেউ যেন না শোনে। শখ বলল, আচ্ছা ভাইয়া। একথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধ রুমের দরজায় নক করলো। দুবার নক করতেই শুদ্ধ বেরিয়ে এলো। সম্ভবত পড়ছিল। এত রাতে দুজনকে দেখে কিছু বলার আগে স্বর্ণ জানালো সায়ন ডাকছে। এত রাতে সায়নের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে। সে কথা না বাড়িতে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে। শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবল দাঁড়াতেই সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। রাগে মুখ থমথম করছে তার। এতক্ষণ নিজেকে সামলালেও শুদ্ধকে দেখা মাত্রই চরচর করে রাগ বাড়ছে। ইচ্ছে করছে নাক বরাবর ঘুষি বসিয়ে দিতে। শুদ্ধ বড় ভাইয়ের দৃষ্টির মানে বুঝেও নির্বাক। সে জানে তাকে ডাকার মূল কারণ। সে নিজেও ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরালো না, বরং চোখে চোখ রেখে সামনের সোফায় রাজকীয় ভঙ্গিতে বসলো। তাকে এভাবে বসতে দেখে সায়নের মেজাজ আরও বিগড়ে গেল। সে ব্যথা শরীরে চট করে উঠে বসলো। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সায়ন বলল, যেটা করছিস ভালো হচ্ছে না, এখানেই থেমে যা। শুদ্ধ বলল, কোনটা ভালো হচ্ছে না? সায়ন বলল, কিসের কথা বলছি ভালো করেই জানিস। মিষ্টি কথায় বাওয়াল বাদ দিয়ে ঝেড়ে কাস। শুদ্ধ বলল, তুমি কি আমার গপ যে মিষ্টি বাওয়াল ঝাড়বো? কেন ডেকেছো সেটা বলো। সায়ন বলল, তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গিয়েছিস? শুদ্ধ সঠিক জবাবে ধারে কাছেও গেল না, বরং তেরা কণ্ঠে তাচ্ছিল্য করে বলল। শুদ্ধ বলল, ভুল পথ ছেড়ে সঠিক পথে এসো, এতে তুমি আর আমি দুজনেই ভালো থাকবো। সায়ন বলল, আমি সঠিক পথেই আছি। শুদ্ধ বলল, না নেই। তুমি ভুল মানুষের সঙ্গ পেয়ে ভুলকে সঠিক বলে চালিয়ে দিলে হবে না। তোমাকে আগেও বলেছি, চোখ কান খোলা রেখে আগে মানুষ চিনে পা বাড়াও। সায়ন বলল, এখন তোর থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে? আমি বোকা, তুই চালাক, এটাই বোঝাতে চাচ্ছিস?
শুদ্ধ বলল, বোঝাতে চাচ্ছি না, সরাসরি বলছি তুমি বোকা। বোকা বলেই যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে। তুমি না ভেবেই ভুল মানুষকে বাঁচাতে বুলেটের সামনে বুকে পেতে দাঁড়িয়ে যাও। সেম অন ইউ ভাই। সায়ন বলল, শুদ্ধ। ভাইয়ের ধমক শুনেও শুদ্ধ দমল না, বরং সে আগের তুলনায় তীক্ষ্ণ সুরে পাল্টা জবাব দিল। শুদ্ধ বলল, চেঁচিয়ে সত্যকে মিথ্যা প্রমাণের বৃথা চেষ্টা করে এনার্জি লস করো না। এখনও সময় আছে, মানুষ চেনার শিখে নাও, নয়তো চরম মূল্য দিতে হবে তোমাকে। আজ তোমার দলের একজনকে মেরেছি, একই কাজ করলে আগামীতে আরও 10 জনকে মারব। একজন রিসার্চার হিসেবে শুধু নাম কামিয়েছি তা কিন্তু নয়, ঘাড়তেরা হিসেবেও ডাকনাম রয়েছে আমার, আর সেটা তোমার থেকে ভালো কেউ জানে না নিশ্চয়ই। সায়ন বলল, ঢাকায় ফিরে যা, এসবের মধ্যে নিজেকে জড়াস না। এক কথা বারবার বলতে পারবো না, এর আগে তোর গায়ে হাত তুলিনি, আর তুলতেও চাই না। ফিরে যা, নিজের কাজে মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখি। সবার কাছে তুই এক ভালো ছেলে, তাই হয়েই থাক। শুদ্ধ বলল, বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায়, তাকে সঠিক পথে আনার দায়িত্বটাও আপনা আপনি ছোট ভাইয়ের ঘাড়ে চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছি, তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি, সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি। সায়ন বলল, কেন পারবো না? শুদ্ধ বলল, আমি বারণ করেছি তাই। সায়ন বলল, তুই বারণ করার কে? শুদ্ধ বলল, আমি কে সেটা নিজেকেই প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলেছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না, মানে পারবে না, আমি তোমাকে করতে দেব না। সায়ন বলল, এবার বাড়াবাড়ি করছিস তুই। শুদ্ধ বলল, হয়তো, তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে। তোমার ছেলেদের মানা করো, চৌধুরী নিবাসের দিকে ভুলেও যেন চোখ তুলে না তাকায়, নয়তো রিসার্চের কাজে ব্যবহার করা ইঁদুরের পরিবর্তে তাদের জলজ্যান্ত শরীর ব্যবহার করব। এতে একটুও খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিরীহ ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে। এই কথা বলে শুদ্ধ উঠে চলে গেল। সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে, তাকে কিনা দাপট দেখায় বেড়ায় এই ছেলে। এত বড় সাহস, ছোট হয়ে বড় ভাইকে থ্রেট দেয়। শুনবে না, কারো কথাতেই রাজনীতি থেকে সরবে না সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কী করে, কতদূর অবধি যেতে পারে। এদিকে রুম থেকে বের হয়েও আবার ফিরে এলো শুদ্ধ। সায়নের দিকে হাত বাড়িয়ে বলল। শুদ্ধ বলল, চলো। সায়ন বলল, কোথায়? শুদ্ধ বলল, ছোট হয়েও বহুবার বড় ভাইকে ছোট কাজ করতে সাহায্য করেছি, আজও দায়িত্ব পালন করি, হাত ধরো। এই কথা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল। জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফেরাতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তেরা স্বরে বলল। শুদ্ধ বলল, মুখ ফিরিয়েও লাভ হবে না, এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুমেও যেতে হবে, আর আমার কথাতেই তোমাকেও সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এক কথায় নড়চড় হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই। প্রয়োজনে লিখে রাখো, আমি শুদ্ধ যে এক কথায় মানুষ, সেটা মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। কথা বলেই শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করালো। এদিকে তলপেটের চাপ, অন্যদিকের ভাইয়ের জেদের কাছে হার মেনেও সায়নকে উঠতে হলো। শারাফাত চৌধুরী 3 সন্তান, সায়ন, শুদ্ধ, শখ। তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট। তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যান করতে হয়নি কাউকেই, বরং তারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে প্রতিটা পরীক্ষায়। ক্লাস 10 অবধি শুদ্ধ সায়ন সময় বের করে ছোট বোনকে শখকে পড়িয়েছে, আর জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বুঝাতে গিয়ে কখনো কখনো মেরেছে, বকেছে। শখ মার বকা খেয়ে তাদের কাছেই পড়া শিখেছে। শখ সায়নের কাছে পড়তো ইংলিশ, শুদ্ধের কাছে ম্যাথমেটিক্স। তাদের পড়াশোনার ধরনে আলাদা করে টিউশনি ব্যবহার করে দিতে হয়নি কখনো। বোনের জন্য প্রয়োজনীয় সাজেশান, নোটস তারা নিজেরা কালেক্ট করে এনে দিত। কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়ে পড়তো। তাকে পড়ানোর মূল শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করবে কি সে জানে। শুদ্ধ সায়ন দুজন মাসে 2টো পরীক্ষা নিত। কোশ্চেন করত জটিল করে, এতটা জটিল যে মাঝে মাঝে কোশ্চেন দেখে শখের ঘাম ছুটে যেত। ভুলেও যেত এটা কোনো বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষায় ভালো করলে যখন দুভাই তার আবদার পূরণ করত, খুব খুশি হতো। মনে হতো কষ্ট সার্থক। এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষায় ভালো ফল করে সায়নের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া আমি ফানুস উড়াতে চাই, এত ফানুস উড়াতে চাই যেন আকাশটা পুরো ফানুসে দেখায়। সপ্তাহখানিক পর তার আবদার পূরণ করেছিল সায়ন। সে কতগুলো ফানুস এনে সবাইকে সঙ্গে নিয়ে হৈ হৈ করে ফানুস উড়িয়েছিল। কী যে চমৎকার ছিল সেই মুহূর্তটা।
রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকাতেই সেদিনের কথা মনে পড়ে যায় তার। সায়ন এ বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে, বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়, ছোট ছোট আবদার পূরণ করে। তবে তার থেকে শুধু একটু ব্যতিক্রম, সহজে হাসতে দেখা যায় না তাকে। হাসলেও মুচকি হাসি অবধি সীমাবদ্ধ। এই স্বভাব পেয়ে তার বাবা সারাফাত চৌধুরী থেকে। সারাফাত চৌধুরী যুবককালে কার্বন কপি যেন শুদ্ধ, কথায় কাজে একই রকম ঘাড়তেরা স্বভাবে। যা পছন্দ নয় কখনো করবে না, তাকে দিয়ে সে কাজ কেউ করাতেই পারবে না। আবার যা পছন্দ তার থেকে কেড়ে নিতেও পারবে না। যেটা তার শুধু তারই, যেটা করবে বলে ঠিক করে সেই করবেই, তাকে আটকানো মুশকিল প্রায়। স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি যেন আচমকা বুকে ধক করে ওঠে। মনে হয় এই বুঝি মনের গোপন কথা পড়ে ফেলল। সায়নের সঙ্গে সব ভাই বোনের সম্পর্ক খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধর সঙ্গে বনিবনা পড়ে না কারো। সারাফাত আর শুদ্ধ বাড়ির এই দুই পুরুষ একটু আলাদা বলা চলে। নিজের আপন ভাই হলেও শখ তাকে একটুও ভয় পায়। পরীক্ষায় ভালো ফল করে সে ভয়ে ভয়ে শুদ্ধের কাছে আবদার করেছিল। শখ বলল, ভাইয়া তোমার কাছে কিছু চাই। খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালে শখ থতমত খায়, কথা বলে যায়। কথায় খই হারিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করেছিল, কি চাস বল। শখ বলল, রিসার্চার সোয়াইব চৌধুরী শুদ্ধর বোন হিসেবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই। তোমাকে সফল রিসার্চার হিসেবে দেখতে চাই আমি। একথা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেওনি, শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। রিসার্চার হওয়ার তারও স্বপ্ন ছিল, কিন্তু সারাফাত চৌধুরী চাইতেন সে মেরিনার হোক, বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক দেশ হতে দেশান্তর। যখন বোনকেও সাপোর্ট পেতে দেখল, সেও সিদ্ধান্তে অটল রইল। এরপরেই পড়াশোনার তাগিদে চলে গেল ঢাকায়। সায়নের ব্যস্ততা বেড়ে গেল। দুই ভাইয়ের কাউকেই না পেয়ে শখ টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। সারাফাত চৌধুরী নিজে মেয়ের জন্য হোম টিউটর ঠিক করে দিয়েছিলেন। শখ অনেকদিন ওনার কাছে পড়তো। এরই মধ্যেই আনাগোনায় শোনা গেল সায়ন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপুলের সঙ্গে ঘুরে, ভার্সিটিতে যায়, তার সঙ্গে হাতাহাতিও করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। সারাফাত চৌধুরী খোঁজ নিয়ে জানলেন সত্যিই ছেলে রাজনৈতিক সঙ্গে জড়িয়ে গেছে। মেরে ধরেও তাকে রাজনীতি ছাড়ানো গেল না, বরং তার মধ্যে অদম্য জেদের সৃষ্টি হলো, ঝুঁকে পড়ল রাজনীতিতে। এভাবেই দিন যেতে যেতে ক্ষমতার জোরে পেয়েছে দলনেতার পদ। কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাবলা রয়েছে, আর এই ঘাবলা ঠিক সর্ষের মধ্যে ভূত থাকার মতো রহস্যময়। আগামীকাল সারাফাত চৌধুরীর মা শেফালি চৌধুরী প্রণয় বার্ষিকী। সেই উপলক্ষে সারাফাত চৌধুরীর নিমন্ত্রণের নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে। ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় পার করছে আত্মীয় মহল। কেউ কাজে হাত লাগিয়েছেন, কেউ বা সমালোচনায় ব্যস্ত। শতরূপা চৌধুরী এখনও আসেনি, তবে জানিয়েছে কালকের সময় মতো চলে আসবে। জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে, তাই আজ সময় করে উঠতে পারেনি। খাওয়া দাওয়া অনুষ্ঠান যেহেতু কালকে অবশ্যই আসবেন। নিমন্ত্রিত মানুষের আপ্যায়নের ত্রুটি না রাখতে চৌধুরী তিনকর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা সেসব কাজে ব্যস্ত। চৌধুরী নিবাসের বাগান এরিয়ায় প্যান্ডেল তৈরির কাজ চলছে। সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের। রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা মানুষসহ দুটো এতিমখানায় খবর পাঠানো হবে। সব মিলিয়ে 1000 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম তা না, প্রতি বছর এই দিনটিকে এভাবেই এত এত মানুষ খাওয়ান সারাফাত চৌধুরী এবং দোয়া চেয়ে নেন মৃত বাবা ও মায়ের জন্য। ঘড়িতে সময় সকাল 10:30। শুদ্ধ আর শাওয়ান চৌধুরী বাজার কাজ সেরে বাসায় কেবল ফিরেছে। প্রচণ্ড গরমে যান যায় অবস্থা। পরনের টি শার্ট ভিজে জবথব অবস্থা করেছে। আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রাতিরিক্ত ক্ষেপে আছে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমের তীব্রতা দুর্ভোগ হিসেবে উগরে দিচ্ছে জনজীবনে। এদিকে এত মেহমান, এত গল্পকথা, হাসাহাসির শব্দে মেজাজটা যেন আপনা আপনি চিরচির করে বেড়ে যাচ্ছে। অসহ্য লাগছে সব কিছু। গত রাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে, চোখ লাল হয়ে আপনা আপনি বুঝে আসছে। তবু নির্বিকার হয়ে মেজো চাচুর সঙ্গে বাজারে কাজ সারল শুদ্ধ। ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল। লিস্ট দেখে যেগুলো মিস গেছে সেগুলো নতুন করে লিস্ট করলো। আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চিদের হাতে ধরে বুঝিয়ে দিতে হবে। ড্রয়িং রুমে অনেক মানুষ উপস্থিত দেখে শাওয়ান চৌধুরী নিজেও ফ্রেশ হওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়াতেই শুদ্ধকে বললেন,
সাফওয়ান চৌধুরী, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, একটু পরে আবার যেতে হবে। শুদ্ধ বলল, একথা বলে সাফওয়ান চৌধুরী চলে গেলে অগত্যা শুদ্ধ উঠে দাঁড়ালো। উকিঝুঁকি মেরে মা কিংবা বোনেদের কাউকে দেখতে পেল না। এত গরমে বাইরে থেকে এলো, কেউ যে এক গ্লাস পানি দেবে তাও কারো কোনো হুঁশ নেই। রান্নাঘরের সামনে আত্মীয় স্বজনদের জটলা দেখে নিজেও আর সেদিকে গেল না। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে। স্বর্ণকে দেখে বিরক্তি স্বরে বলল,